সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান কবি ও কবিতার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা দুজন নির্বাচিত কবিকে আমন্ত্রণ জানিয়েছি স্বরচিত কবিতা পড়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের শিশু সাহিত্য এবং বই পরিচিতি এবং আবৃত্তি। সুপ্রিয় দর্শক, আমরা জীবনানন্দ দাশের সেই কথাটি উচ্চারণ করি, শুরু করি আজকের পর্ব, যে কেউ কেউ কবি, সবাই কবি নয়, কিন্তু আমরা সবাই কবি। কবিতা আমার আত্মাকে প্রাণ দান করে, আমাদেরকে জাগ্রত করে। কবিতা প্রাণের খোরাক। সুতরাং আপনারা সবাই কবিতার সঙ্গে থাকবেন। কবিতা আপনাকে ঠকাবে না, কবিতা আপনাকে তাজা করবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আজকে স্বরচিত কবিতা। এই সময়ের প্রতিশ্রুতিশীল দুজন কবি আজকে তাদের নিজের লেখা কবিতা পড়বেন। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি কবি ফারুক আহমেদকে। বিকেলেরা কেমন আছে অনেকদিন খবর নেওয়া হয় না। আমার গন্তব্য বিকালের শেষে জেনেও নানা আনুষঙ্গিক প্রহসনের নুজ হয়ে থাকি। ঘুরে ফিরে বিকালের ভেতর দিয়ে যাব জানি, তবু বিকালের খবর যথার্থ নেওয়া হয় না। একটা বিকাল কলাভবন থেকে লাইব্রেরি গেট হয়ে রোকেয়া হলের সামনে দিয়ে নীলক্ষেতের দিকে চলে গেল। একটা বিকাল চলন বিলের এক জেলের হাত দিয়ে পুঁটি মাছের মতো বেরিয়ে পশ্চিমের দিকে ডুব দিল। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলো একটা বিকালের মুখ। একটা বিকাল আমার কাছে এলো লেফটেন্যান্ট হিসেবে। অন্যান্য আরও বিকাল এলো নামগন্ধহীন বা ওরা গোপন থাক, অথবা নামগুলো বিকালের গহীন অরণ্যে বিচরণশীল রয়েছে। আমি দেখছি বাঁধাকপিতে পাতার পর পাতা ঘিরে সবার ভেতর একটা পাতা থাকে। তেমনি একটা বিকালকে ঘিরে রেখেছে মানুষের পর মানুষ, যেন এ বিকাল সবচাইতে সঙ্গোপনের। অথবা টুনটুনির মতো ছোট ও নরম কোনো বিকাল হারিয়ে যায় শুধু অবগাহনের শব্দটি করে। বিকাল মানেই মাত্রার বিষয়, বিকাল মানেই অতি দ্রুত সে সন্ধ্যাভাবীর হাত ধরবে। অথচ আমি ঘাসের ফাঁক থেকে একটা বিকাল কুড়িয়ে এনে মানিব্যাগে রেখে দিয়েছি। রেখে দিলেও আপাতত ওকে খুঁজে পাচ্ছি না। ফারুক আহমেদের নিজের কবিতা উচ্চারণ শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এবারের আমন্ত্রিত কবি আয়েশা করিম মুন্নি। আসুন তার সকণ্ঠে তারই একটি কবিতার উচ্চারণ শুনি। শহুরে সভ্যতার অত্যাধুনিক সাজে আখি পল্লবে কাজল এঁকে, সর্বপ্রাপ্তির উজ্জ্বলতায় সিঁদুরের শাড়ি বাদামি তনুতে জড়িয়ে ভালোবাসার লাল রঙে রঙিন হই। তোমার অবসরটুকু ছিনতাইয়ের কৌশল মনে এঁটে, সুদূর প্রসারী মনে অব্যক্ত উচ্চারণে তুমি যদি বলো ভালোবাসি, অনুভূতির রং মেখে বলা হোক মন থেকে চারটি বর্ণের শব্দমালা ভালোবাসি। দৈর্ঘ্যপ্রস্থের সীমান্ত পাহারায় রত সোনালি সকাল, সুনিস্তব্ধ দুপুর, গেরুয়া বিকেল, কন্যা সুন্দর গোধূলি সাক্ষী, আবেগের অনুরণে সন্ধ্যা সাক্ষী, উন্মত্ত প্রমত্ত গহীন রাত্রিতে অভিজাত ভালোবাসার অমিত পানে দুর্মূল্যের মহামূল্য অস্তিত্বে বিলীন হয়েও বলবো ভালোবাসি ভালোবাসি। নির্ঝঞ্ঝাট কক্ষপথে দীপ্ত চিত্তের স্কেচে সূর্যের মতো দীপ্তমান তুমি। সহস্র বসন্তের প্রস্থান অতিক্রম করেও ঐন্দ্রজালিক শব্দের জাদুতে মোহবিষ্ট হয়ে অমৃত বিলাসী তুমি। অমিত দ্বিধার দেয়াল ভেঙে যদি বলো ভালোবাসি, উত্তাল সমুদ্রে বইবে তখন পাগলা হাওয়া। কুচকানো চামড়ার বুড়ো বুড়ি মেতে উঠব জ্যোৎস্না স্নানে। বসন্ত দিনের সোনালি পেখম খুলে স্মৃতি হাতড়াব নির্বাক ফ্রেমে। যতবার উচ্চারিত হবে তোমার সুমিষ্ট ভালোবাসার ভালোবাসি, ততবার, ঠিক ততবার একটি নতুন নক্ষত্রের জন্ম হবে। দিগন্তে প্রতিধ্বনিত হবে আমাদের শীতকার দুটি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসার উৎসব হবে প্রতিদিন অনন্ত লোকে, অবেলায়
আমৃত্যু ভালোবাসার উৎসব হবে। আমাদের আজকের আলোচনার বিষয় ছড়া সাহিত্য বা শিশু সাহিত্য। আমরা এই বিষয়টির উপর আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি শিশু সাহিত্যিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক রায়হান সিদ্দিককে, সরকারের অতিরিক্ত সচিব এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের শিশু সাহিত্য, যেটি অনেক আগে থেকেই এখানে চর্চা হচ্ছে এবং একটি সাহিত্যের একটি প্রখর মাধ্যম, আমি বলবো যে প্রবল একটি, আমরা সেই ছোটোবেলায় ছিপখান, তিনদার, তিনজন মাল্লা, কিংবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ওই বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি চাই না, পুঁটি মাছ খাই না। এই যে ছোটোবেলায় আমরা স্কুলে কিংবা বাবা মার কাছে যে এই যে শিশু ছড়া দিয়ে আমাদের যে মনের বিকাশ শুরু হয়েছিল, সেটি এই পর্যায়ে কী আছে একটু ইতিহাসটা জানতে চাই, যে অর্থাৎ বাংলা সাহিত্যের ছড়ার একটি ইতিহাস আছে, সেটি একটু প্রথমে আলোকপাত করবেন। ছড়া হচ্ছে কবিতার খুব আদি একটা ফর্ম। মুখে মুখে যে কথাগুলো মানুষ বলে বেড়াতো, মনের ভাব প্রকাশ করত, মনের আনন্দের জন্য, মানুষকে আনন্দ প্রদানের জন্য, সেই কথাগুলোকেই ছন্দবদ্ধ আকারে মানুষ যখন বলতে শুরু করেছে, একটা, দুটো, তিনটা লাইন, তখন এগুলো ছড়া আকারে চলে এসছে। বহু আগে থেকে যখন আপনার কোনো কিছু, আপনার লিখিত কোনো ফর্ম আবিষ্কার হয়নি, এমনকি বর্ণমালারও যখন আসেনি, তখন থেকেই কিন্তু মানুষ মুখে মুখে ছড়া কেটেছে। ধরেন সে একটা নদীর পাড়ে বসে আছে, সুন্দর লাগছে তার দৃশ্যটা, এই দৃশ্য দেখেই হয়তো সে একটা ছোট্ট ছড়া বলছে, নদী তুমি কত সুন্দর। কিংবা ওই শিশুকে ঘুম পাড়ানোর জন্য আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, অর্থাৎ মানে দুইটা চাঁদ একসাথে। হ্যাঁ, প্রত্যেকটা কথাই আসলে মানুষের খুব অন্তর থেকে উঠে এসেছে। এখানে আলাদা করে লেখাপড়া করে কোনো কিছুর প্রয়োজন ছিল না। মানুষ যা দেখেছে, যা শুনেছে, যা বুঝেছে, বিশেষ করে প্রকৃতির কাছ থেকে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই মানুষ তার মনের মধ্যে কতগুলো বর্ণমালাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেগুলোই ছিল আসলে ছড়া। আমরা খুব সহজ করে বলতে পারি, ছড়া আসলে আছে কবিতার প্রাথমিক একটা ফর্ম। ছড়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কবিতায় আমরা অনেক কিছু দেখি, কবিতার মধ্যে অনেক ভাব, অনেক কিছু লুকিয়ে থাকে। ছড়া জিনিসটা হয়, এটা ছোটদের জন্যই হোক কিংবা বড়দের জন্যই হোক, এর শব্দগুলো থাকে খুবই ছোট ছোট, কয়েকটি শব্দ, এবং প্রতি দুটি লাইনের মধ্যে কিংবা চারটি লাইনের মধ্যে একটা সুন্দর একটা ছন্দ থাকে, যাতে করে উচ্চারণ করতে সহজ হয়। এবং সবচাইতে বড় কথা হচ্ছে হৃদয়গ্রাহী হয়, মানুষ যেন বুঝে। সবচেয়ে বড় কথা, মানুষ যেন এটাকে কণ্ঠস্থ করতে পারে, এটা জন্য সে একবার শুনে আরেকবার জন্য সে সামনাসামনি বলতে পারে, মনের ভাবটা প্রকাশ করতে পারে। এভাবেই আসলে কবিতার প্রাথমিক ফর্ম হিসেবে সহজবোধ্য ভাষায় যেই সৃষ্টিটা মানুষ তৈরি করেছে, যে সাহিত্যের যে অংশটা তৈরি করেছে, সেটাই আসলে ছড়া। আপনি একটু আলোচনা করবেন যে আমাদের কীর্তিমান ছড়াকার বাংলা সাহিত্যের কে কে? চর্যাপদই তো একটা ছড়া, ছড়ার ফর্মে তৈরি হয়েছে। তারপর থেকে ধীরে ধীরে লিখিত ফর্মে হোক কিংবা মানুষের মুখে মুখে হোক, ছড়াটা ছড়িয়েছে। নজরুল ইসলামের সময়, রবীন্দ্রনাথের সময় তারা যে কাজটি করেছেন, ছোট ছোট কবিতা বিশেষ করে সাধারণ মানুষের জন্য, ছোটদের জন্য একটু একটু করে লিখে গেছেন ছদ্মের আকারে, সেইগুলো যখন এসছে, বলা যেতে পারে সেই অর্থ থেকে যে শুধু নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কেন, তখন সুকুমার রায় তো নিঃসন্দেহে। এর পাশাপাশি ওই সময়ের যারা খুব সুবিখ্যাত আপনার লেখক ছিলেন, কবিতা যারা লিখতেন, তারা প্রত্যেকেই কম বেশি আসলে ছড়া লিখে গিয়েছেন। আপনি জসীমউদ্দীনের ছড়া ফেলবেন কোথায় বলেন? প্রথিত যশা সাহিত্যিক যারা আছেন, সকলেই আসলে কোনো না কোনো সময় আপনি ছড়া কিন্তু লিখেছেন। এবং মনে হচ্ছে যে কবিদের হাতে ছড়া আরও কেমন জানি একটু নান্দনিক হয়ে উঠেছে আমার মনে। নিঃসন্দেহে, কারণ হচ্ছে কবির কাজই তো হচ্ছে কবিতা নিয়ে চর্চা করা, শব্দকে নিয়ে খেলা করা, শব্দকে কি করে ছন্দবদ্ধ করা যায়, শব্দকে কি করে সহজবোধ্য করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেটাই তো কবির কাজ। স্বাভাবিকভাবেই কবির হাত দিয়ে যখন ছড়া বেরিয়েছে, তার প্রকরণটাই হয়েছে অন্যরকম, এবং সেটার গ্রহণযোগ্যতাই হয়েছে একেবারেই ভিন্ন রকম। আমরা ছোটবেলায় পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই যে গা ছা, মানে ছন্দের যে এই মিলটা রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? এই জিনিসগুলো যাতে শিশুদের কাছে বিশেষ করে গ্রহণযোগ্য হয়, তারা যেন খুব সহজেই এটাকে ধরতে পারে। আর ছড়ার আরেকটা বিষয় আমি বলি, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে যে ছড়া
যখন শুরু করে তখন কোনো একটা নির্দিষ্ট বিষয়কে সে ইন্ডিকেট করে নির্দিষ্ট বিষয়কে প্রকাশ করার জন্য কিন্তু ছড়া আসে না। ছড়ার মধ্যে একই সাথে অনেকগুলো বিষয় চলে আসতে পারে। যেমন এই কানাবগির ছাড় কথাটা বললেন যে ও বগিতেই খাস কি, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এখানে কোনো একটা নির্দিষ্ট মানুষকে বা ব্যক্তিকে, একটা সাবজেক্টকে তুলে না ধরে এখানে অনেকগুলো সাবজেক্টকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়ে কেমন করে যেন একটা ছোট্ট প্রকৃতির একটা ছোট্ট অংশকে যেন আমার কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, বিশেষ কোনো ভাব প্রকাশ করার চেষ্টা করা নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ছড়ার মধ্যে এমন কিছু আছে যা আসলে অনেক সময় তাৎক্ষণিকভাবে মনে হবে যে কোনো অর্থই প্রকাশ করে না। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ডাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা কমলা ফুলি টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। কোথায় আগডুম বাগডুম দিয়ে শুরু হয়েছে, কোথায় সূর্য দিয়ে শেষ হয়েছে। ছড়া মনের ভিতর থেকে প্রকৃতির যে বিষয়গুলো যখন যেভাবে আসা দরকার চলে এসছে বলে গিয়েছে। এছাড়াও যে বিষয়ভিত্তিক কিছু ছড়া আছে, আমরা যদি মনে করি যে শিশুদের, আমরা প্রথমেই যে কথাটা শুরু করেছিলাম যে শিশুদের মননের জাগরণের ক্ষেত্রে যে ছড়াগুলো, সেগুলো কি এখন আমরা পাচ্ছি যে এই সময়গুলো, যে তথ্য প্রযুক্তির এই সময়গুলো, যে শিশুরা আমরা বলি যে আগামীর ভবিষ্যৎ, তাদের জন্য কি আসলে ছড়া এখন লেখা হচ্ছে কিনা? আমাদের জেনারেশন পর্যন্ত আমরা যেটা দেখেছি, খুব ছোটবেলা নানি কিংবা দাদি কিংবা মায়েরা আমাদের কাছে গল্প করেছেন ঘুমানোর সময় ঘুম পাড়ানির গল্প, খালা আপনার ঠাকুরমার ঝুলি থেকে আপনার ডালিম কুমারের গল্প বলেছেন। এগুলো বলেছেন আমাদের কল্পনার মধ্যে চলে এসছে ঘোড়া, কল্পনার মধ্যে চলে এসে বিশাল দৈত্য, এই বিষয়গুলো চলে এসছে। এখনকার মানুষ যেহেতু প্রযুক্তি, আপনি বললেন যে এত বেশি এগিয়ে গেছে, খুবই হঠাৎ করে, আসলে মাত্র 30-35 বছরে অবিশ্বাস্য গতিতে যেই বিষয়টা হয়েছে, গত 30-40 বছরে একটা ট্রেন্ড লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন। এখনকার আমাদের সন্তানদেরকে আপনি ইচ্ছে করলেই ভূত পেতনির গল্প দিয়ে ভুলাতে পারবেন না। ব্যাপারটা তার জন্মের পর থেকেই সে একটা ডিভাইস হাতের কাছে পাচ্ছে এবং এইটার থেকে সে এন্টারটেইনমেন্টের চেষ্টা করছে। যেই ডিভাইসের মধ্যে সে কিন্তু ভূত প্রেত দেখছে না, কোনো পিছনের কল্পনা, অলৌকিক কোনো কল্পনা সে দেখছে না। সে দেখছে জগতের আবিষ্কারসমূহ কীভাবে এগিয়ে যাচ্ছে পৃথিবী। এগুলো দেখার ফলে তার চিন্তায়, তার মননের মধ্যে দূর ভবিষ্যতের বিষয়টাই শুধু প্রকাশ পাচ্ছে, সে পিছন দিকে আর যাচ্ছে না। যে কারণে এই প্রকৃতি নিয়ে, এই আপনার আমাদের পুকুর ঘাট নিয়ে, এই আমাদের সুন্দর একটা তাল গাছ নিয়ে আপনি কবিতা বা ছড়া লিখে বাচ্চাকে প্রেজেন্ট করবেন, বাচ্চা কিন্তু সেভাবে সেটা নিচ্ছে না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা যারা প্রকৃতিকে দেখেও বড় হয়েছি, এখন ধরেন নাগরিক বাস্তবতায় আপনি যদি বলেন যে একটা শিশুকে তুমি ধান গাছ দেখেছো, সে কিন্তু দেখেই নি। তো যদি ধান গাছ কিংবা তাল গাছ সে না দেখে থাকে একদম মানে নিজের চর্মচক্ষু দিয়ে, তাহলে সে কিভাবে তার কল্পনায় নিয়ে আসবে? শিশুর জন্য যদি কবিতা কিংবা ছড়া লেখা যায়, আমার মনে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সেখানে প্রশ্নটা যে আপনি নিজেও লিখছেন, আপনি বুঝতেও পারছেন যে পরিস্থিতিটা কি এখন, তাহলে সেই শিশুদেরকে কিভাবে, মানে বর্তমান বাস্তবতায় বিষয়কে কেন্দ্র করে কিভাবে তাদেরকে ছড়া সাহিত্যে আনা যায়? আমরা একটা কথা জানি ইংরেজিতে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সকল বিষয়ের প্রথম এবং প্রধান শিক্ষক হচ্ছে মা বাবা, বিশেষ করে মা। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মায়েদেরকে উৎসাহিত করতে হবে, মায়েদেরকে অনুপ্রাণিত করতে হবে যে আমাদের সন্তানরা যেন কল্পনার একটা সুন্দর জগৎ নিয়ে বেড়ে উঠতে পারে, সেই বিষয়টা দেওয়ার চেষ্টা করে। সেজন্য সুন্দর সুন্দর গল্প, ঈশপের গল্প থেকে শুরু করে সকল গল্পগুলোই শুধুমাত্র ডিভাইসটাকে হাতের কাছে না রেখে, গল্পগুলো বাচ্চাদের সাথে করা, রাতে যখন ঘুমোতে যায় বাচ্চাগুলো একটা দুটো ছোট্ট ছোট্ট করে গল্পগুলো বলা, এই যাতে করে এগুলো তাদের মাথার মধ্যে গেঁথে যায়। শুধু তাই না, তার পাশাপাশি টেকনোলজি তো আসবেই, টেকনোলজিক্যাল স্টোরিগুলো আপনার সামনে নিয়ে আসতে হবে। ডিভাইসটা কী, পৃথিবী কোন দিকে যাচ্ছে, গ্যালাক্সি কী, এই জিনিসগুলো আসতে হবে। সবচাইতে বড় জিনিস হচ্ছে এখন শিশুরা বোঝার বয়স থেকে যেই বিষয়গুলো চোখের সামনে দেখে সেই বিষয়গুলো সম্পর্কে খুব সাধারণভাবে ধারণা দিতে হবে। পাশাপাশি শিশুদের সামনে, শিশুদের আপনি যতটুকু সময় দেন সেই সময়টাতে আপনি ডিভাইস নিয়ে ব্যস্ত থাকবেন না, বরঞ্চ তার সাথে কোয়ালিটি টাইম কাটান, তার সাথে কথা বলেন, আপনার অভিজ্ঞতার কথাগুলো বলেন, কি কি গল্প শুনতেন, সে কি গল্প শুনতে ভালোবাসে সেগুলো নিয়ে কথা বলেন। আপনি নিজে যদি খুব বেশি ডিভাইসে ব্যস্ত থাকেন এবং বাচ্চাকে বলেন এই খবরদার এটা ধরিস না, এটা কিন্তু হবে না। বাচ্চা কিচ্ছু বলবে না, কিন্তু যখন দেখবে যে আমার মা কিংবা বাবা এটা নিয়ে বসে আছে সারাক্ষণ এবং আমাকে বলছে যে এটা ধরো না,
সে কিন্তু এটা বুঝতে পেরেছি। মূল দায়িত্বটা হচ্ছে বাবা মার। আমরা একদম প্রথম সেটি হচ্ছে যে তাকে জীবনের গল্প শোনানো, তাদের প্রকৃতির গল্প শোনানো। বর্তমান ছড়ার সাহিত্যের গতি প্রকৃতি কি, আপনার কি মনে হয় যে এটির ভবিষ্যৎটা কি বাংলাদেশের ছড়া সাহিত্যের বর্তমান অবস্থা? আমরা আসলে যেভাবে আশা করেছিলাম যে শিশুদের জন্য ছড়া সাহিত্য রচিত হবে, সেইভাবে রচিত হচ্ছে না। আগের কবিরা যেভাবে লিখেছেন সেই ধাঁচটা কিংবা সেই ধারাটাই আমাদের যারা বর্তমান সাহিত্যিক আছে তারা সেটা ফলো করছে। আমি যেটা মনে করছি, তাদেরকে অনেক বেশি এগিয়ে আসতে হবে শিশুদের গ্রুপকে টার্গেট করে, তাদের বয়সকে টার্গেট করে কোন বয়সের জন্য কি কি লেখা উচিত, এই জিনিসগুলো বেশি বেশি করে লেখা। যেহেতু প্রযুক্তির কারণে মানুষ এখন বই বিমুখ হয়ে যাচ্ছে, ছোটবেলা থেকেই শিশুরা যাতে বইয়ের দিকে আকৃষ্ট হয়, ছোট ছোট আকারে ছড়ার বই, ছড়া লেখা, এগুলো অনেক বেশি বেশি করে লেখা উচিত এবং তাদের সামনে আমার মনে হচ্ছে এগুলো তুলে ধরা উচিত। শিশুদেরকে কি করে আমরা ছড়ার মাধ্যমে তার মননশীলতাকে বেড়ে উঠাতে পারি বা তুলে ধরতে পারি, সেটার জন্য চেষ্টা করতে হবে। এবং আমাদের যারা সাহিত্যিক রয়েছেন তাদের সমস্ত মনোযোগ থাকা উচিত মূলত শিশুদের দিকে। অনেক ধন্যবাদ, এটি সমৃদ্ধ আলোচনা করলেন। আমরা রায়হান সিদ্দিকীর কাছে যে কথাগুলো শুনলাম, সবশেষে যিনি বললেন যে শিশুদের মননকে জাগ্রত করার ক্ষেত্রে বাবা মার, এটি শিক্ষিত বাবা মার খুব প্রয়োজন। এবং তারা যদি 1 ঘন্টাও সময় দেয় যে বাচ্চাদেরকে আমি আমার প্রকৃতি, আমার জীবন, আমার বাংলাদেশ, আমার পৃথিবীকে জানাবো, সেই ক্ষেত্রে অবশ্যই সেটি সম্ভব। আমরা শিশুদেরকে ছড়া সাহিত্যের মাধ্যমে তাদের মননকে জাগ্রত করব, এটিই হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, আমাদের এবারে আজকে আবৃত্তি করছেন শাহতাজ মুনমুন। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে, 1 বার 2 বার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে, পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। নীরবে পা ধুয়ে জলে 1 বার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, সে যে আছে আমার এই বাংলার তীরে। জীবনানন্দ দাশের কথা দিয়ে শুরু করেছিলাম, তারই একটি কবিতার আবৃত্তি শুনলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আজকে শেষ পর্যায়ে কয়েকটি নতুন বইয়ের পরিচিতি তুলে ধরছেন আবৃত্তি শিল্পী পলি পারভিন। আজ জানাবো আপনাদেরকে 5টি গ্রন্থ সম্পর্কে। প্রথমেই জানাবো একটি নাটকের বই সম্পর্কে। ডক্টর মুকিত চৌধুরীর নাটকের বই ত্রয়ী। মূলত এই গ্রন্থটিতে লিপিবদ্ধ রয়েছে তার লেখা 3টি নাটক, যোদ্ধা, আটি ফাল্গুন এবং কলকাতায় মির্জা গালিব। মানুষের যেই পাপাচার এবং তার যে করুণ পরিণতি হয়, সেই আখ্যান রয়েছে তার যোদ্ধা নাটকে। আটি ফাল্গুন এই নাটকের মূল উপজীব্য হচ্ছে একজন নারীর অতীত, তার হারানো ঠিকানা খোঁজা, তার যে কষ্ট, যন্ত্রণা এবং হাহাকার, সেই বিষয়টি। এবং কলকাতায় মির্জা গালিব এই নাটকটি হচ্ছে একটি বিয়োগাত্মক ঘটনা। মানবদিকের নানা চরিত্র ফুটে উঠেছে এই নাটকে। আপনারা এই 3টি নাটক একত্রে পেয়ে যাবেন ডক্টর মুকিত চৌধুরীর ত্রয়ী নাটকের বইটিতে। ধ্রুব এসের প্রচ্ছদে আদিত্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এই বইটি এবং এর বিনিময় মূল্য 400 টাকা মাত্র। এবার আপনাদেরকে জানাবো মামুন মুস্তাফার কবিতা সংগ্রহ এই বইটি সম্পর্কে। মামুন মুস্তাফা একজন গদ্যকার, কবি এবং সম্পাদক। তার কাব্যগ্রন্থ রয়েছে 14টি।
এবং 14টি কাব্যগ্রন্থের প্রথম যে 8টি গ্রন্থ রয়েছে সেই 8টি গ্রন্থ থেকে বাছাইকৃত কবিতা নিয়ে তার কবিতা সংগ্রহ এই বইটি। এই বইটিতে আমরা দেখতে পাব তিনি লিখেছেন নস্টালজিয়া, দার্শনিকতা এবং মৃত্যুর কথা। আপনার বইটি সংগ্রহ করতে পারেন। এবার আপনাদেরকে জানাবো আরও একটি কবিতার বই সম্পর্কে, নাসিমা খান বকুল, তার কবিতার বই অতঃপর আমি এবং আমরা। এই বইটি জিনিয়াস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। বইটির বিনিময় মূল্য 200 টাকা মাত্র। বইটি প্রচ্ছদ করেছেন ধ্রুব এস। তার এই কবিতার বইয়ে আমরা যে কবিতাগুলো দেখতে পাই সে কবিতাগুলো তিনি লিখেছেন জীবনের তাগিদ, সমাজের তাগিদ এবং শিল্পের যখন নৈতিক কোনো উত্থান হয় সে সময়কালে। তাই এই কবিতাগুলো যদি আমরা পাঠ করি তবে আশা করি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারব। কবি রানা কুমার সিংহ, তার কবিতার বই সন্ধেরা জমা থাকে ভাঙা জানালায়। এ বইটিতে রয়েছে 60টি কবিতা। নাগরিক প্রকাশনী থেকে কবিতার বইটি প্রকাশিত হয়েছে। এর বিনিময় মূল্য 140 টাকা মাত্র। এ কবিতার বইটিতে আমরা দেখতে পাই জীবনের কথা, রয়েছে জীবনে যে বোধের উন্মেষ সে বিষয়ে, রয়েছে প্রেম, প্রকৃতি, তার কথা। সংগ্রহ করতে পারেন বইটি। আমাদের আজকের পর্বের সর্বশেষ বই কবি সাব্বির রেজার একজন নিঃসঙ্গ দেবদারু। এ বইটিতে প্রেম, প্রকৃতি, জাগরণ, আশা এবং বিষাদ এই ধরনের বিষয়গুলো নিয়ে কবি লিখেছেন। সবুজ রহমানের প্রচ্ছদে এ বইটি এবং মানুষ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটির বিনিময় মূল্য 200 টাকা মাত্র। জানিয়ে দিলাম আমাদের আজকের বই পরিচিতি পর্বে যে 5টি গ্রন্থ আমাদের কাছে রয়েছে তা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, বই পড়ুন, নিজের বোধকে জাগ্রত করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রতিবার যে কথাটি বলি সেটি হচ্ছে বই। বই আপনি সঙ্গে রাখেন, নিত্যদিন বই পড়েন, 1 ঘন্টা হলেও আপনি বইয়ের কাছে সময় দিন। বই আপনাকে ঠকাবে না, আপনাকে জাগ্রত করবে। কবিতা আপনাকে জাগ্রত করবে। কবিতা জীবনের অভিজ্ঞতা থেকে রচিত হয়। সুতরাং কবিতা পড়ুন, উপন্যাস পড়ুন, গল্প পড়ুন, প্রবন্ধ পড়ুন, যার যেটি ভালো লাগে সেটি পড়ুন, কিন্তু বই পড়বেন, এটি আপনাদের কাছে অনুরোধ। এই অনুষ্ঠানের সার্থক সেখানেই যেখানে একটি পাঠক গড়ে উঠবে। সৃজনশীল এবং মননশীল যারা পাঠক রয়েছেন তাদের প্রত্যাশায় আজকে এই অনুষ্ঠান শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।